হজরতকে রাজনীতি করতে হলে রাজনেতাদের মতোই তাকে রাজনীতি করতে হবে গ্রাউন্ড লেভেলে গিয়ে। উনি যান না, জনসংযোগ রাখেন না। যাবে তো যাবে, কি বলবো, কারণ উনি তো তার তো ব্যক্তিগত ব্যাপার। তাকে আবার কেউ কোনো যুক্তি দিতে পারে সে মানেও না, সে মনে করো আই এম অল ইন অল। এই জন্যই কাজ করতে পারছি না, করবো বললেও করতে পারছি না। কিন্তু তার বলাটাই যে ঠিক, তার বলাটাই যে বাস্তব, এটা নয়। যে কোনো পার্টির লোকই জুলুম বা অত্যাচার করুক না কেন, সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে একটা শান্তি মিছিল করা দরকার, কিন্তু সেটাকে আমাদেরকে করতে দেয় না। যে মৌলানাকে মেরেছে এটাও খারাপ কাজ, আর মৌলানা যে জনসংযোগ রাখেননি, তাদেরকে রাগিয়ে রেখেছেন, তাদেরকে উগ্র করে রেখেছেন, এটাও খারাপ কাজ। এবারে মৌলানা বাঁচার তাগিদে, মৌলানা নিজের নেতৃত্বের হুমকি দেখানোর তাগিদে বলেছেন যে আমি 1200 মাদ্রাসা আর 400 যে আমার জমিয়তের অফিস আছে সেগুলোকে ডাকবো, 10 তারিখে আমি ডাক দেবো। মৌলানা ক্যাবিনেটের মিনিস্টার রোজার মাসে খন্ডঘোষ থানার গোয়াড়িতে 3টে মার্ডার হয়েছিল, আর একটা পরে হয়েছিল, 4টে মার্ডার হয়েছে। উনি এলেন না, খবর নিলেন না, দেখতে এলেন না, খবর নিতে এলেন না, অথচ উনি ক্যাবিনেটের মন্ত্রী টিএমসির, আর সেই লোকগুলো সব টিএমসি। তো সে এলাকার মানুষ, আজকে আমরা সদস্য বিল কাটতে যাচ্ছি, তারা বলতে কার কার নেতৃত্বে আমরা সদস্য বিল কাটবো? সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আমরা জানি না। সিদ্দিকুল্লাহ চৌধুরী আমাদের কোনো কাজে লাগে না। যখন উনি মঙ্গলকোটেতে এমএলএ ছিলেন তখন ওই রকম ভাব ঝাঁটা জুতো দেখিয়েছিল, আর এখানেও তাই, জনসংযোগ ওনার নাই। মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের উপর যে মন্তেশ্বরে আক্রমণ হলো, তার কনভয় ভাঙচুর করা হলো এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো, এমনকি কালো পতাকাও দেখানো হলো। উনি পরে এসে বললেন যে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমার হাতে 1200 মাদ্রাসা আছে, 400 জমিয়তের অফিস আছে, আমি এই নিয়ে কলকাতায় বিক্ষোভ দেখাবো। এটা কতটা যুক্তিযুক্ত? উনি তো রাজনৈতিক পরিসরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন এবং রাজনৈতিক করতে গেলে এটা হয়, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, কিন্তু সেখানে কমকে টানাটা কতটা যুক্তিযুক্ত আপনি কিভাবে দেখছেন? কমের কথাটা পরে হবে, এখন রাজনীতির কথা। ওনার দলের লোকেরাই ওনার বিরোধ করেছে, তার মানে উনি দলের সঙ্গে সংযোগ ভালো রাখেন না। রাজনীতি করতে গেলে পারে, জননেতা হতে গেলে পারে, জনতার সঙ্গে যোগাযোগ রাখতে হবে। উনি মন্তেশ্বরে যখন উনি মঙ্গলকোটেতে এমএলএ ছিলেন তখন ওই রকম ভাব ঝাঁটা জুতো দেখিয়েছিল, আর এখানেও তাই, জনসংযোগ ওনার নাই। উনি এটা ভাবছেন যেমন আমি জমিয়ত উলামা হিন্দ করি, প্রত্যেক জেলায় জেলায় আমার অফিস আছে, সেই জেলার নেতৃত্বরা পাবলিকের সঙ্গে আমাকে জনসভা করে জনসংযোগটা করিয়ে দেয়, আমি বাহাবাহাটা পেয়ে যাই। কিন্তু সেই জিনিসটা কিন্তু রাজনীতিতে নাই। রাজনীতিতে গ্রাউন্ড লেভেল থেকে মানুষকে উঠতে হবে। তো উনি সেই অভাবটার কারণে, সেই দূরদর্শিতার অভাবে ওনাকে ওরকম ভাব আক্রমণের হামলার সম্মুখীন হতে হয়েছে। এরকম একবার নয়, আপনি বললেন মঙ্গলকোটে হয়েছে, তার আগেও কিন্তু ওই আপনার ত্রাণ বিলি করতে যেও আক্রান্ত হয়েছিলেন এবং পুলিশ প্রশাসনকে নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখা যায়। কিন্তু একটা মন্ত্রী যদি নিরাপত্তা না পায় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কথা হচ্ছে যে প্রশাসন নিজের এলাকার যে নেতা আছে তাদের প্রভাবে প্রভাবিত থাকে। তো প্রশাসন যদি মুখ্যমন্ত্রীও আসে তো সেখানকার নেতাদের প্রভাবটাই তারা ফেলবে প্রশাসনের উপরে। তো নিশ্চয়ই মন্তেশ্বরের প্রশাসন, মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী যিনি ক্যাবিনেটের মন্ত্রী, তার সঙ্গে ওদের প্রভাব নাই, তার সঙ্গে ওদের বনিবনাত নাই ওখানকার লোকাল মেম্বারদের, লোকাল নেতাদের। তো সেই জন্যই সেখানকার প্রশাসন নীরব দর্শকের ভূমিকা দেখিয়েছে। আর হজরতকে রাজনীতি করতে হলে রাজনেতাদের মতোই তাকে রাজনীতি করতে হবে গ্রাউন্ড লেভেলে গিয়ে। উনি যান না, জনসংযোগ রাখেন না, সেই জন্যই এই কাণ্ডটা হচ্ছে। ওই জনসংযোগ না করার জন্য এই বিক্ষোভ বা এইগুলো ওনাকে ইয়ে করতে, উনি কি ভেবে নিচ্ছে যে আমাদের, আপনি যেটা বললেন যে আমাদের জমিয়তের অফিস আছে, ওনার সভাগুলো জমিয়তের কর্মীরাই সেটা যারা মেনটেন করে, উনি সেটাই ভেবে নিয়েছে, কিন্তু রাজনীতিতে সেটা হয় না, হবে না। কিন্তু এই ঘটনা ঘটার পরে জমিয়তের সমস্ত জেলা থেকে বিবৃতি দেওয়া হলো, চৌধুরী সাহেবের আক্রমণ হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে কোন রাজনৈতিক দলের মৌলানা ক্যাবিনেটের মিনিস্টার রোজার মাসে খন্ডঘোষ থানার গোয়াড়িতে 3টে মার্ডার হয়েছিল, আর একটা পরে হয়েছিল, 4টে মার্ডার হয়েছে। উনি এলেন না, খবর নিলেন না, দেখতে এলেন না, খবর নিতে এলেন না, অথচ উনি ক্যাবিনেটের মন্ত্রী টিএমসির, আর সেই লোকগুলো সব টিএমসির। তারা কেউ কেউ করে মরেছে, টিএমসির লোকরাই টিএমসির লোকদেরকে মেরেছে, কিন্তু মৌলানা খবর নিতে এলেন না। তো সে এলাকার মানুষ, আজকে আমরা সদস্য বিল কাটতে যাচ্ছি,
তারা বলতে কার কার নেতৃত্বে আমরা সদস্য বিল কাটবো, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আমরা জানি না। সিদ্দিকুল্লাহ চৌধুরী আমাদের কোনো কাজে লাগে না। যেভাবে উনি আক্রান্ত হওয়ার পরে জমিয়তের কর্মীরা মানে জেলার স্তরের নেতারা বিবৃতি দিলেন, কিন্তু সেইভাবে কোনো রাজনৈতিক নেতাদেরকে উনার পাশে দাঁড়াতে দেখা গেল না, অথচ উনি রাজনৈতিক ক্ষেত্রে আমি তো কথাটা বলেছি, উনি যে প্রভাবটা জমিয়তের নেতাদের উপরে, জমিয়তের অফিসগুলোর উপরে রেখেছেন, সেই প্রভাবটা উনি মনে করছেন রাজনৈতিক বিষয়ে তো আমার থাকবে, কিন্তু সেটা নাই। জমিয়তের প্রভাবটা, জমিয়তের অফিসেতে মৌলানার প্রভাবটা আছে, কেননা আলেম উলামাদের ভেতরে আদব বলে একটা জিনিস আছে, আদব বলে একটা জিনিস আছে, ইমামের ইক্তেদা বলে একটা জিনিস আছে। ইমাম যেভাবে নামাজটা পড়াবে, ভুল পড়লেও তারা ভুলই পড়বে, পরে আবার নামাজটাকে দ্বিতীয়বার পড়তে হয় তা হোক, কিন্তু তারা ভুলটাই পড়ে। কিন্তু রাজনীতিতে তা হয় না, রাজনীতি তা হয় না, ভুলটা ভুল, ঠিকটা ঠিক। তো এবারে মৌলানা বাঁচার তাগিদে, মৌলানা নিজের নেতৃত্বের হুমকি দেখানোর তাগিদে বলেছেন যে আমি 1200 মাদ্রাসা আর 400 যে আমার জমিয়তের অফিস আছে সেগুলোকে ডাকবো, 10 তারিখে আমি ডাক দেবো। কিন্তু তার আগে প্রশাসন ভূমিকা নিয়েছে, যারা কালপিট ছিল তাদেরকে অ্যারেস্ট করেছে, এবং যে মেন কালপিট ছিল তাকেও বোধহয় অ্যারেস্ট করেছে। হ্যাঁ, তো সেই জন্যই মৌলানা এখন চুপ হয়ে গেছে এবং আমরাও চুপ আছি। তবে করাটা নিশ্চয়ই কেউ বলবে না যে ভালো কাজ, না এটা তো এই কাজটাও কেউ বলবে না যে ভালো কাজ, যে মৌলানাকে মেরেছে এটাও খারাপ কাজ, আর মৌলানা যে জনসংযোগ রাখেননি, তাদেরকে রাগিয়ে রেখেছেন, তাদেরকে উগ্র করে রেখেছেন, এটাও খারাপ কাজ। তাহলে ওইটা যদি আপনার নিন্দা জানান, তাহলে যে অন্যান্য বিরোধী দলের নেতাদেরকে যখন এইভাবে আক্রমণ করতে হয় তখন তো আপনাদেরকে দেখা যায় না বিরোধিতা করতে, সেটাও তো খারাপ কাজ। অন্যান্য দলের নেতারাও যখন তৃণমূলের এই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় সেটাও তো খারাপ কাজ। আমরা জমিয়ত নিচের লেভেলে, আমরা যেখানে যেখানে থাকি আমরা বলি যে আমরা পঞ্চায়েত স্তরে, ব্লক স্তরে এবং ডিস্ট্রিক্ট লেভেলে জমিয়তের প্রভাবটাকে রাখি। যেখানেই কোনো অপ্রীতিকর ঘটনা হবে, যে কোনো পার্টির লোকই জুলুম বা অত্যাচার করুক না কেন, সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে একটা শান্তি মিছিল করা দরকার, কিন্তু সেটাকে আমাদেরকে করতে দেয় না। এটাই। আর একটি জিনিস, চৌধুরী সাহেব আনিস খানের খুনের পরে যখন চৌধুরী সাহেবকে ধরা হয়েছিল, যে পুলিশের ভূমিকা, বলছে না পুলিশ তো আমাদের পশ্চিমবাংলার পুলিশ ভালো, আজকে যখন উনি আক্রান্ত হলে তখন বলছেন পুলিশ খারাপ, এটা কেমন ভাবে দেখছেন? না, উনি পুলিশকে খারাপ বলেননি, উনি বলেছেন পার্টির সঙ্গেই বলেছেন। আইসির নেতৃত্ব, আইসি যদি করা হাতে জমা নিতে হতো, আইসি আমাকে মারটা খাওয়াইছে, আইসির উপর ব্লেম করে দিলেন। আইসি তো, আইসি যদি চাইতেন ভিড়টাকে কন্ট্রোল করতে পারতেন। আরে আইসি তো প্রশাসনের হাতে বাঁধা, সেখানকার লোকাল প্রশাসন বলছে আইসি তুমি মোটি তোমার করবে না, কি বলে, তোমার শক্তি প্রয়োগ করবে না, একদম নীরব দর্শক হয়ে দেখো। তাহলে আইসি কি করবে? আইসি তো হাত বাঁধা, আইসি চাকর, কালকে সেখান থেকে তাকে ট্রান্সফার করে দেবে, সে আবার বিদেশে রেলিয়ে ঘুরুক। কোথা থেকে দার্জিলিং পাঠিয়ে দিলে, কোথা নাহলে পুরুলিয়া পাঠিয়ে দেবে। উনি বললেন যে আমাকে মারা মানে গোটা মুসলিম জাতিকে অপমান করা, মুসলিম জাতিকে মারা, এটা কেমন ভাবে দেখছেন? আমরা জানি আমাদের মাথার উপর সে মানুষ নিজের প্রভাব বিস্তার করার জন্য বলবে, কিন্তু তার বলাটাই যে ঠিক, তার বলাটাই যে বাস্তব, এটা নয়। মানে উনি যে মানে সেই মুহূর্তে বাঁচার জন্য হয়তো আবেগে বলে দিয়েছেন, কিন্তু এটা ঠিক নয়। ঠিকই বলেছেন যে যেভাবে উনি প্রতিবাদ করতেন যখন জমিয়তের ছিলেন সরকারের বিভিন্ন ইস্যুতে, কিন্তু আজ ওবিসি নিয়ে আজকে দেখুন মুসলিম ছেলেরা অনেক জায়গা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। মুসলিম সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী কি উনি এখনো তৃণমূলে কোনো কাজ করতে পেরেছেন বা মন্ত্রী হয়ে মুসলিম সমাজের জন্য কিছু করেছেন? আপনার কি মনে হয়? ওনার যতটা পরিধি ততটা করেছেন, যতটা নাই সে পারেননি। কেননা ওনাকে আমি বললাম যে আপনি কাঁটা দিকে এসেছিলেন, তো ওনাকে আমি বললাম যে আপনি গ্রন্থাগার মন্ত্রী, তো 2-4টে ছেলেকে নিয়োগ করলেন না। বললে মৌলানা কি বলবো, যখন আমি নিয়োগ করার জন্য পাঠাচ্ছি তো নিয়োগ করনেওয়ালা তো ডিএম, ডিস্ট্রিক্টে নিয়োগটা হবে ডিএম এর থ্রুয়ে, ডিএম সঙ্গে দেখছে, সেই ডিএম গুলো সব বসে আছে আরএসএস এর চাই, তারা সঙ্গে দেখছে এটা হিন্দু না মুসলমান। এই জন্যই কাজ করতে পারছি না, করবো বললেও করতে পারছি না। তাহলে ওইভাবে একটা আলেম মানুষ, উনি অন্যায়টা চোখের সামনে দেখেও চুপ থাকছেন, এইটা তো
কতগুলো অন্যায় দেখেও চুপ থাকছেন, কিন্তু উনি রাজনীতিতে থাকার কারণে, ক্যাবিনেটে মন্ত্রী থাকার কারণে যে ব্যাপক অন্যায়টা হতো সেটা হচ্ছে না। কিন্তু আরেকটা বিষয় দেখুন, উনার উপরে গুরুতর এলিগেশন লেগে গেছে। উনি একটি আলেম, 40 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করছে। উনি নাকি সভাপতির পদ পাইয়ে দেওয়ার জন্য 40 লক্ষ টাকা ঘুষ নিয়েছেন, এবং উনি এটাকে কাউন্টার করছেন না বা কোনো কেস কাবারি করছেন না। যদি এইটা না হয় তো মানুষের কাছে খারাপ প্রভাব যাবে। সে যাবে তো যাবে, যাবে তো যাবে, কি বলবো। কারণ উনি তো, তার তো ব্যক্তিগত ব্যাপার, তিনি তাকে আবার কেউ কোনো যুক্তি দিতে পারে সে মানেও না। সে মনে করো আই এম অল ইন অল। যখন মানুষের কাছে অহংকার এসে যাবে, তো আল্লাহ বলেছেন অহংকারটা আমার চাদর, এটা নিয়ে কেউ যদি কারাকারি করে তাকে আমি ঝঞ্ঝটে ফেলে দেবো, তাকে আমি ঝঞ্ঝটে ফেলে দেবো। তো উনি যদি অহংকারে লিপ্ত হয়ে থাকেন তো আল্লাহ জানে, আমি তো তার মনের খবরটা জানি না। তবে যদি অহংকারে বশবর্তী হয়ে কোনো কাজ করেন তো যারাই নিষ্ফল হয়েছে তাহলে উনিও নিষ্ফল হতে বাধ্য। যখন এটা অভিযোগ উঠেছে, আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করলাম, আপনি যদি চুপ করে থেকে যান, বসে যান, তাহলে তো সেই অভিযোগটা সত্য প্রমাণিত হয়ে গেল। যদি আপনি আমার সঙ্গে আমার বিরুদ্ধে ব্যবহার স্টেপ না নেন, কোর্ট কাটারি না করেন, কেস না করেন, তাহলে আমি যে অভিযোগটা করলাম সেটাই তো হয়তো সময় আসেনি ওনার সে কোর্ট কেস করার। উনি দেখছেন যে আর কতটা কি গড়াই দেখি তারপরে করব। চৌধুরী সাহেবকে কি রাজনৈতিক ব্যাকফুটে ফেলে দেওয়ার চেষ্টা করছে দল? কি মনে না, না করে নাই। কারণ মমতা ব্যানার্জি ইমাম সংগঠন তৈরি করেছেন, চৌধুরী সাহেবকে ডাকছেন না, ফিরহাদ হাকিমকে দিয়ে আপনার ইমাম সংগঠনে আপনার প্রোগ্রাম করে দিচ্ছে, বা চৌধুরী সাহেবকে বাদ দিয়ে কাসেম সিদ্দিকীকে একটা সম্পাদক করে দিল। তার মানে কি কোথাও না কোথাও চৌধুরী সাহেবকে মনে হচ্ছে ব্যাকফুটে করে দিচ্ছে? কি মনে করেন? ব্যাকফুটে করে নেই, চৌধুরী সাহেব আগের থেকেই নিজের সংগঠনটাকে বড় করে দেখেন। ওনারা জানেন যে ওকে ইমাম পরিষদে নিয়ে এলে পরে উনি সেই সংগঠনটাকে সেরকম কেয়ার গুরুত্ব দেবেন না, সেই জন্য ওনাকে নেয় নাই। কেন না আমাদের উলামায়ে কেরামদের নজরে, তাদের থিঙ্কিং এ, তাদের চিন্তা ভাবনায় জমিয়তুল উলামা হিন্দটা হলো মাদার ইউনিট। মাদ্রাসাগুলো তার একটা শাখা, মসজিদের ইমামরা তার একটা শাখা, মক্তবের মুআল্লিমরা তারাও একটা শাখা, তবলিগ জামাত সেটাও একটা শাখা। যদিও তবলিগ জামাত অল ওয়ার্ল্ডে কাজ করছে কিন্তু তারা শাখা। কেননা তবলিগের অনেক বিপত্তি আপত্তি এসেছে, সেগুলোকে ঠেকা দিয়েছে জমিয়ত, কোর্ট কেস করেছে জমিয়ত। মাদ্রাসা বন্ধ করে দেওয়ার আদেশ দেওয়া হলো উত্তরপ্রদেশে 45,000, সেইটার কোর্ট কেস করলো জমিয়ত, সুপ্রিম কোর্ট করলো, এবং তাতে ডিগ্রি পেয়ে গেল, এবং সেই মাদ্রাসাগুলো বহাল তবিয়তে এখনো চলছে। কিন্তু আর আমাদের রাজ্যে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আর তামান্না খানের খুন, তামান্না খাতুনের খুনে কোনো বিবৃতি পাওয়া গেল না। কি বলবে? জমিয়তের কোনো কর্মীরা সেখানে গেল না, কি বলবেন? এটা খারাপ। উনি তো একটি ফুটফুটে মেয়ে, ওর কি দোষ ছিল? ও তো রাজনীতি কিছুই বোঝে না। এটা জমিয়তের কি সেই বিষয়ে বিবৃতি না দিয়ে চৌধুরীর উপর আক্রমণ, সেই বিবৃতিটা বেশি করে দিচ্ছেন? এটা তো মানুষ প্রশ্ন তুলছেন। তুলবে এটা কি প্রশ্ন তোলাটা তো সাধারণ মানুষের ঠিকই। হ্যাঁ, আপনি এখানে চুপ আর ওখানে কথা বলছেন। বাঁকুড়া জেলায় আরশাদ মাদানি আসছেন বলে কথা, কিন্তু তাহলে কি বাঁকুড়া জেলার জমিয়ত বিভক্ত হতে চলেছে? আসার কথা আছে, কিন্তু আসবেন কিনা সেটাও জানি না। কেননা আমি অনেক প্রোগ্রাম ওনাদের হয় সেট, কিন্তু উনি সেখানে যে জুটতে পারেন না। এরা শুধু মানুষকে একটা ললিপপ দেখানোর জন্য করতে পারে এটা। কেননা এই সবে যে বাঁকুড়া জেলা ইমাম পরিষদটাকে বিভক্ত করেছে না, আবার সেইটাকে নিয়ে একটা মানুষের কাছে উচ্ছ্বাস দেখাচ্ছে যে আমরা মাওলানা আরশাদ মাদানিকে নিয়ে আসছি, কারি শামসুদ্দিন সাহেবকে নিয়ে আসছি। এটা একটা উচ্ছ্বাস, আবেগ মানুষের ভেতরে তৈরি করার চেষ্টা করছে। আদৌ হবে না আমার মনে হয়। মাওলানা আরশাদ মাদানি, মাওলানা আরশাদ মাদানি ওনারা বিভিন্ন জায়গায় জলসা করে বেড়ান। ওখানে গোলাম রব বলে একটি ছেলে আছে বাঁকুড়া পশ্চিমে, বাঁকুড়া 1 নম্বর ব্লকে জলহরি। সে একটা মহিলা মাদ্রাসা করেছে, সেটার অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য একটা জলসা করেছে। জলসা করছে, এটা কি তাহলে জমিয়তের কোনো প্রোগ্রাম? না, জমিয়তের প্রোগ্রাম নাই, জমিয়তের প্রোগ্রাম নয় না। যে চৌধুরী সাহেবের এই রাজনীতি করতে যাওয়াটা কতটা যুক্তিযুক্ত, যদি আপনার মনের কথাটা ব্যক্ত করেন। ভালো কেন না, আমাদের জমিয়তুল উলামা হিন্দের ইংরেজের আমলে, স্বাধীন ভারতে, ইংরেজ চলে গেল, তারপরে স্বাধীন ভারতে কংগ্রেসের টিকিটে হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব, তিনি তদানীন্তন অল ইন্ডিয়া জমিয়তুল উলামা হিন্দের সম্পাদক ছিলেন, এবং তিনি কংগ্রেসের টিকিটে এমপি হয়েছিলেন। শুধু তাই নয়, তিনি আপনার
সংবিধান রচনার যে কমিটি ছিল, যার সভাপতি ছিলেন ডাক্তার আম্বেদকর, তো সেই সভার উনি একজনা গণ্যমান্য সদস্য ছিলেন। তখন কিন্তু শুনেছি যে তারা কিন্তু কংগ্রেসের থাকাকালেও কংগ্রেসের বিরোধিতা করেছেন, এইরকম হিম্মত আওলাদ ছিলেন। এবং মাহমুদ মাদানী সাহেবও উনি মনোনীত প্রার্থী হয়েও মানে অখিলেশ যাদবের দলের বিরুদ্ধে উনি কথা বলেছেন। একটা কথা বলি, মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব থাকাকালীন যখন কোনো মিটিং হয়, মন্ত্রীরা বা মুখ্যমন্ত্রী তাদের মনে মনে হচ্ছে যে আমি মুসলমানদের বিরুদ্ধে এই কথাটা বলবো, কিন্তু মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সেই মজলিসটাতে মজমাটাতে থাকার কারণে তাদের সেই কথাটা বলার হিম্মত হয় না। কেননা ওরা জানে যে মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর একটা বিরাট শক্তিশালী পাওয়ার, তো সেই জন্যই ওনারা বলতে পারে না। সেই রকম যদি কোনো সময় আসে, মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তখন পার্টিকে প্রত্যাখ্যান করে নিজের এমএলএ এবং মন্ত্রিত্বকে জলাঞ্জলি দিয়ে উনি কওমের স্বার্থে নিশ্চয়ই লড়বেন। জলাঞ্জলি কখন দেবেন? নিজে থেকে বেরোবেন না বার করে দিলে বেরোবেন? না, উনি নিজেই বেরোবেন, সবাইকে বার হতে বলবেন। সেই সময়টা এখনো আসে নাই। ঠিক আছে। তা যদি না হতো তাহলে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে উনি যে মওলালিতে সভাটা করলেন, পশ্চিম বাংলার ইতিহাসে অত বড় জমায়েত হয় নাই। যাই হোক, আপনার নাম পরিচয়টা একটু দেবেন। আমি শামসুদ্দিন মোহাম্মদ ইউনাস, ক্যাপ্টেন র্যাঙ্কে আমি রিটায়ার করেছি আর্মি থেকে 24 বছর চাকরি করে। আমি ওখানে রিলিজিয়াস টিচার পোস্টে ছিলাম। আর জমিয়তের? আর জমিয়তের আমি বাঁকুড়া জেলা জমিয়তের সহসভাপতি।